মাত্র ৩.৫ ঘন্টার ব্যবধানে ৫ দফা ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। রিক্টার স্কেলে এর সর্বোচ্চ মাত্রা ছিল ৪.১। আর এই ভূমিকম্পে তেমন কোনো ক্ষতি হয়নি, তবে ছোট ছোট কম্পের পর বড় ধরনের ভূমিকম্পের শঙ্কা করছে আবহাওয়া বিভাগ। প্রথমে সকাল ১০টা ৩৬ মিনিটে ভূমিকম্প অনুভব করেন সিলেটের মানুষ। এর কয়েক মিনিট বাদে ১০টা ৫১ মিনিটে এবং ১১টা ৩০ মিনিটে আরও ২ দফা ভূমিকম্প হয়। দুপুর ২টার পর আরও দুবার কেঁপে ওঠে সিলেট শহর এবং আশপাশের এলাকা। আবহাওয়া বিভাগ বলছে, ভূমিকম্পগুলোর কেন্দ্র ছিল সিলেট অঞ্চলেই। রিক্টার স্কেলের সর্বোচ্চ মাত্রা ছিল ৪.১। একই সাথে বলেছেন, টেকটনিক প্লেটে অবস্থানগত কারণে সিলেট ঝুঁকির মুখে রয়েছে। গেল ২৮ এপ্রিলেও পাশের দেশে ৬ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট সহ প্রায় পুরো দেশ। সহজ ব্যাকরণ হচ্ছে, ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের বার্তা দেয়। সংখ্যাটি আরও বড় হয়ে ওঠে যখন এই ভূমিকম্পের উৎপত্তি স্থল বাংলাদেশ এবং সেটা সিলেট। বার্তা যদি বড় হয়, কিছুর তো ইঙ্গিত তো সেটা দেয়, তাহলে করণীয়টা কি? আমরা সেটাই জানতে চাই। আমাদের সঙ্গে আছেন বুয়েটের প্রকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারি। এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। অধ্যাপক মেহেদী আহমেদ আনসারি, আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ বিস্তারে। এবং আপনি নিজেও জানেন, এর আগে যতবার দেশ দুলে উঠেছিল বেশিরভাগই কেন্দ্র কিন্তু ছিল আমাদের পাশের দেশে। এবং আমরা দেখলাম যে মাত্র ৩.৫ ঘন্টার মধ্যে ৫ বার সিলেট কেঁপে উঠল। কেন্দ্রস্থল সিলেটে ছিল এবং কমপক্ষে ৫ দফা, যেটা বলছিলাম। লক্ষণ এবং ভবিষ্যৎ কি ঝুঁকি আপনি দেখছেন এই পুরো বিষয়টা মিলে? দেখেন, সিলেটের হিস্ট্রি যদি আপনি দেখতে চান, সিলেটের আশেপাশে ৪টা বড় ভূমিকম্প হয়েছে ১৮৬৯ সাল থেকে শুরু করে ১৯৩০ সাল। তার মধ্যে আমি যদি বলি যে সিলেটের উইদিন ৭০ কিলোমিটার রেডিয়াসের মধ্যে ৩টা বড় ভূমিকম্প। একটা ১৮৬৯ সালের কাছাড় আর্থকুয়েক, যেটা 7.5 রিক্টার স্কেলে। একটা হচ্ছে ১৯১৮ সালের শ্রীমঙ্গল আর্থকুয়েক, যেটা হচ্ছে 7.6 রিক্টার স্কেলে। একটা হচ্ছে দুর্গাপুরে, যেটা হচ্ছে ১৯২৩ সালে 7.1 রিক্টার স্কেলে। এই তিনটা হচ্ছে ৭০ কিলোমিটার রেডিয়াসের মধ্যে সিলেটে। আর আরেকটা হচ্ছে ১৫০ কিলোমিটার দূরে, সেটা হচ্ছে ১৮৯৭ সালের 8 ম্যাগনিটিউড রিক্টার। তো হিস্ট্রি যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে সিলেটের আশেপাশে কিন্তু অতীতে বড় ভূমিকম্প হয়েছে। এখন এই যে ফাটল যেগুলো আর্থকুয়েকগুলো জেনারেট করে, সেগুলো হয়তো সুপ্ত অবস্থায় ছিল, বাট রিসেন্টলি আপনি যদি গত ১ মাসের হিস্ট্রি দেখেন, দেখবেন যে সিলেট এবং এর আশেপাশে বাংলাদেশের যে এলাকা, সেখানে প্রায় ৩০টা মতো ছোটখাটো আর্থকুয়েক। তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে গত ১ মাস আগে ঘটে যাওয়া আসামের 6 ম্যাগনিটিউড আর্থকুয়েক। এছাড়াও আজকে যেটা আপনি বললেন যে ৫টা আর্থকুয়েক হচ্ছে, যেটা হচ্ছে অ্যারাউন্ড 4 ম্যাগনিটিউড বা 4 এর একটু কম বেশি। এগুলো ইন্ডিকেট করছে, আমার যেটা ধারণা, এগুলো ইন্ডিকেট করছে এগুলো হচ্ছে ফোর্স শক। অর্থাৎ সাধারণত ১৮৯৭ সালে আর্থকুয়েকটা আমরা যদি হিস্ট্রি ব্যাক করে দেখতে চাই, আমরা দেখবো যে ১৮৯৭ সাল আর্থকুয়েকটা হওয়ার ১ বছর আগে থেকে প্রায় ১০০০টা ছোট ছোট ভূমিকম্প ওখানে অনুষ্ঠিত হয়েছে। তারপর ৮ ম্যাগনিটিউড আর্থকুয়েকটা হয়েছে আসাম। ঠিক একইভাবে আমরা যেটা মনে করছি, যেহেতু অনেকদিন এখানে আর্থকুয়েক হয় নাই, সুপ্ত অবস্থায় যে আর্থকুয়েকের ফাটলগুলো ছিল সেটা হয়তো একটু ঝাঁকুনি খেয়ে উঠেছে। এবং এই যে আর্থকুয়েক গুলা, গত ১ মাসের আগের আর্থকুয়েক এবং রিসেন্ট যে আজকের আর্থকুয়েক গুলো, হয়তো এগুলো ফোর্স শক, যেটা আমাদের চিন্তা করার খোরাক যোগায় যে হয়তো সামনে একটা বড় ভূমিকম্প আসছে। কবে হবে সেটা এক্স্যাক্টলি বলা মুশকিল। খুব চমৎকার করে আসলে আপনি বিষয়টা ব্যাখ্যা দিলেন। সেক্ষেত্রে আরেকটি বিষয় তো আলোচনা এসেই পড়তে পারে, কারণ কেন্দ্র যেখানেই হোক, আমাদের মূল সংখ্যার জায়গাটা কিন্তু এই ঢাকা সিটি, কারণ এখানে ঘনবসতি, বড় বড় মাল্টি স্টোরেড বিল্ডিং। সিলেটের যে দফায় দফায় কম্পন এবং ওইখানকার টেকটনিক প্লেটের যে বিশ্লেষণ আপনি দিলেন, তার সাথে রাজধানী কতটুকু ঝুঁকিপূর্ণ আছে আমাদের এই ঢাকা? আসলে প্রশ্নটা ঠিকই বলেছেন। খালি ঢাকা না, ঢাকাতে যেরকম ১২ লাখ আমাদের ইন্ডিভিজুয়াল বাসা আছে, সিলেটে ১ লাখ বাসা আছে, চিটাগাংয়ে এরকম ৩ লাখ বাসা। এই ৩টা শহরই যেহেতু আমাদের বড় শহর, অন্যান্য ছোট ছোট শহরগুলো তো আছে, এই 3টা শহরে বাসা বাড়ি কিন্তু ঝুঁকির। এবং আমরা যদি একটু চিন্তা করি, দেখবো যে ভূমিকম্পে কিন্তু ভবন ভেঙেই ৯০% মানুষ মারা যায়। সেই জন্য ভবনের ধসকে আমাদের ঠেকাতে হবে, অর্থাৎ ভূমিকম্প সহনীয় ভবন তৈরি করতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে, আমাদের বাসা বাড়িগুলো কি ভূমিকম্প সহনীয়? আমরা আসলে রানা প্লাজা পরে ৫,০০০ গার্মেন্টস ফ্যাক্টরি চেক করে দেখেছি যে সাধারণত ৬ তলার নিচে বিল্ডিং গুলো কিন্তু খুব একটা ভূমিকম্প সহনীয় হিসেবে আমাদের দেশে তৈরি হয়নি। তবে যেগুলো হাইরাইজ বিল্ডিং ১০ তলার উপরে, সেগুলো যেহেতু উইন্ডের জন্য সেগুলো বিল্ডিং রেজিস্ট্যান্ট হিসেবে করা হয়, অটোমেটিক্যালি সেগুলো আর্থকুয়েকে রেজিস্ট্যান্ট হয়ে যায়। সেই জন্য আমি মনে করি ইমিডিয়েটলি ঢাকা সিটি কর্পোরেশন, নর্থ সাউথ, চিটাগাং সিটি কর্পোরেশন এবং আর সিলেট সিটি কর্পোরেশন, ইনক্লুডিং আমাদের রাজ্য এবং সিডিএর যেটা পেপারে অ্যাড দিয়ে বলা হচ্ছে সাধারণ মানুষকে, যে আপনারা সবাই নিজের ভবন চেক করে সরকারের কাছে জমা দেন যে আপনার ভবনগুলো সহনীয় হিসেবে তৈরি হয়েছে কিনা। এরপরে সরকার ওই তথ্যগুলো নিয়ে
দিক নির্দেশনা দিবে কি করণীয়, অর্থাৎ আমাদের বিল্ডিং গুলোকে ভেঙে ফেলতে হবে নাকি আমাদের বিল্ডিং গুলা ঠিক আছে, অথবা আমাদের বিল্ডিং গুলাকে রেট্রোফিট করে অর্থাৎ মজবুতিকরণ করে আবার টিকিয়ে রাখা যাবে কিনা। আমরা যদি বলি যে আমাদের বড় ভূমিকম্প আসার জন্য সময় এখন 1-1.5 বছর আছে, তাহলে আমার মনে হয় আমাদের এই প্রক্রিয়াটা ইমিডিয়েটলি শুরু করা উচিত, যাতে আমাদের এই 1-1.5 বছরের মধ্যে আমরা ভবনগুলো চিহ্নিতকরণ করে সহনীয় হিসাবে বানিয়ে। অনেক ধন্যবাদ আপনাকে এই গুরুত্বপূর্ণ পরামর্শ স্বল্প সময়ের মধ্যে দিয়ে দেওয়ার জন্য। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী, তিনি বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক।